গীতা দত্ত আবার গাইছেন। অন্ধকারের সিলুয়েট ভেদ করে আলোর রেখাগুলি মারিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছেন দীর্ঘদেহী এক পুরুষ। সামান্য ঝুঁকে পড়া কাঁধ, কালো ওভারকোট, কপালের দুপ্রান্তে রূপলি দু একটা রেখা। একটা অস্পষ্ট ভারী অথচ উজ্জ্বল ব্যথাবোধের উপর ক্যামেরা ফোকাস ফেলে। স্ক্রিন জুড়ে বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোনের ভাঙাচোরা মুখ। গুরুদত্ত নাম নিয়ে তিনি তখন হাঁটছেন, হেঁটেই যাচ্ছেন, লং শট থেকে ক্লোজ আপ, তারপর থেমে গিয়ে পিছনে ফিরছেন। অনতি দূরে নাকি বহুদূর পোর্সেলিনের মতো চাউনি নিয়ে নিথর দাঁড়িয়ে রয়েছেন ওয়াহিদা রহমান। মৃত্যুর মতো সাদা আলো তার মুখে, অভিব্যক্তিহীন, স্থাণু। আর গীতা দত্ত গাইছেন, তুম ভি খো গয়ে হম ভি খো গয়ে এক রাহ পর চল কে দো কদম। অথচ তখন নাকি দুজনের সম্পর্ক যথেষ্ট ঝোড়ো। ডাবিং এর জন্য রীতিমতো সাধ্য সাধনা করে রাজি করাতে হয়েছিল ওয়াহিদাকে। খুব সম্ভবত গীতা দত্তই নিরাপত্তাহীনতায় ভুগতেন। স্বামীর সাথে অন্য মহিলার ঘনিষ্ঠতায় সমস্যা হতো, সে থেকেই তিক্ততা। অথচ ওয়াহিদা তো মিউজ, গুরুর মিউজ। প্রেয়সী ও প্রেরণার মাঝ বরাবরের সাঁকো বেয়ে তখন হেঁটে যাচ্ছেন গুরুদত্ত। আর মাত্র 5 বছর বাদেই 1964 সালের এক সকালে মুম্বাইয়ের পেদ্দার রোডের ফ্ল্যাটে নিথর অবস্থায় পাওয়া যাবে ভারতীয় চলচ্চিত্রের প্রবাদ পুরুষকে। মেডিকেল রিপোর্ট বলবে ওভারডোজ অফ অ্যালকোহল অ্যান্ড স্লিপিং পিলস। অক্টোবরের দৈবাধীন জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত? সৃষ্টি ও ধ্বংসের সনাতন ঘূর্ণাবর্ত। আর এর ঠিক 8 বছর পর চলে যাবেন গীতা। কোথায় যাবেন? जाएंगे कहाँ सुझता नहीं, चल पड़े मगर रास्ता नहीं। আর এরপর 2020 সালে সে স্ক্রিনে চোখ ফেলবে। ক্যামেরা জুম ইন করছে ওয়াহিদার পাথর হয়ে যাওয়া মুখে। আলো, অন্ধকার, আলো, অন্ধকার, চিরন্তন ডুয়ালিটি। শুধু বৈপরীত্য নয়, দমবন্ধ হয়ে আসা বৈপরীত্য। সাভানায় দৌড়ে চলা জেব্রার সংহত গ্রীবার মতো, কাটা কাটা। ওই যেখানে সমীহ করার মতো অন্ধকার থেকে আউট অফ ফোকাস দুটো ছায়ামূর্তি মিলিত হচ্ছে চোখ ঝলসে দেওয়া আলোয়। আর তার মনে পড়বে দ্য অটম অব দ্য মিডল এজেসে শুরুর পাতাতেই জোয়ান হুজিঙ্গা বলেছিলেন, পৃথিবী যখন তরুণ ছিল তখন ঘটনা প্রবাহের চারপাশে একটা সুস্পষ্ট প্রান্তরেখা থাকত। দুঃখ আর আনন্দ, সৌভাগ্য আর দুর্ভাগ্য, প্রেম আর বিচ্ছেদ, অলঙ্ঘনীয় দূরত্বের দুদিক। আনন্দ আর বিষাদ ছিল অমিশ্রিত, অপাববিদ্ধ, শিশুর চেতনায় যেমন। হুজিঙ্গা দুঃখ করেন, The modern city hardly knows pure darkness or true silence anymore, nor does it know the effect of a single small light or that of a lonely distant shout. এই আলোচনা সে 2020-তে শুনেছে, যা ঔপন্যাসিক জন ব্যানভেলের কণ্ঠে উচ্চারিত হয়েছিল প্রসঙ্গক্রমে। তিনি তখন স্থানীয় এক প্রফেসরের সাথে পথ হাঁটছেন কমিউনিস্ট শাসিত প্রাহা শহরের ফুটপাতে। সেই অ্যালকেমি আর ম্যাজিকে বুঁদ হয়ে থাকা পূর্ব ইউরোপীয় শহর, অন্ধকার আর আলোর মধ্যে লুকোচুরি খেলতে থাকা গুজবের মতো। কিন্তু সেসবও তখন এক বিষম অতীত, ব্যানভেলের সেই সন্ধে ঠান্ডা যুদ্ধের যুগে, ইস্টার্ন ব্লকের প্রবাদ প্রতিম ধূসর সন্ধে। দুটো বিশ্বযুদ্ধের পর তখন পৃথিবী অনেকটাই ফ্যাকাশে, আউসভিটসের ছাইচাপা আগুন নিভন্ত। ততদিনে অ্যালবেয়ার কামু
মরে হেজে ভূত হয়ে গেছেন। সিসিফাস খাড়া চড়াই বেয়ে পাথর তুলছে তো তুলছেই, আর আয়রন কার্টেনের অপর প্রান্তে ব্যানভেল হাঁটতে হাঁটতে অতীতের স্থাপত্যের মাঝখানে খোঁজার চেষ্টা করছেন ম্যাজিক প্রাগের আত্মা। গোল্ডেন লেনের সামনে এসে থমকে দাঁড়াচ্ছেন। জনশ্রুতি, একদা এই গলিতেই সার সার ঘরে বসত গেড়েছিল ইউরোপের তাবৎ অ্যালকেমিস্ট ভেলকি মাস্টার আর তুক দেখিয়ে লোক ঠকানো চোরচোরটা। সবই হাবসবুর্গের তৎকালীন সম্রাট রুডলফ II এর বদান্যতায়। অতিলৌকিকের প্রতি ভদ্রলোকের দুর্বলতা ছিল সর্বজন বিদিত। সঙ্গী প্রফেসরটি কাষ্ঠ হেসে বলেন, ও সব গল্প কথা। অ্যালকেমিনা ছাই আসলে স্যাঁকড়াদের আস্তানা ছিল, সে থেকে গোল্ডেন লেন। বরং যে ইতিহাসটা সত্যি সেইটা বলি। ওই 22 নম্বরের চিলতে বাড়িটা, ওখানেই নিজের প্রিয়তমা বোনের সাথে ভাড়া থাকতেন ফ্রান্স কাপখা। অতএব হুজিঙ্গার তরুণ পৃথিবী অলৌকিকের সম্ভাবনায় তেতে থাকা পৃথিবী নেই। গলি আটকে কাফকার ধূসরতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কসমিক একটা মস্করার মতো। মস্করাই বটে। সোশ্যালিস্ট ব্লক, মুক্ত দুনিয়া, ইসরায়েল আরব সংকট, নিদারুণ আর অসহ্য ধূসর রসিকতা, আধুনিকতার সূত্রপাত। টিমটিমে সোডিয়াম লাইটের সেপিয়া ইউরোপ থেকে সে শটান ফিরে আসে কলকাতায়। বাংলার স্যার ঘোলাটে রোদের মধ্যে দাঁড়িয়ে অ্যাবসার্ডিটির সংজ্ঞা বোঝাচ্ছেন তাকে। মনে রাখবে, প্রত্যেকটা আধুনিক মানুষই আসলে ভয়ানক রকমের একা। সে ছাই রঙের ফ্লোতে ভাসতে ভাসতে জাম্প কাটে 2020-তে ফিরে আসছে। মনে পড়ে, এই তো কদিন আগেই সে এস্তোনিয়ার একটা সিনেমা দেখেছিল, নভেম্বরের রূপকথা। আর পৃথিবীর আর 5টা রূপকথার মতোই সহজাতভাবে নিষ্ঠুর। সে এক আজব গ্রাম, প্রেত আর খোক্কোশ আর ডাইনি আর অরণ্যের পিশাচ। গ্রামের সাধাসিধে মেয়ে, চাষার পো, মড়ক, দুর্ভিক্ষ, শীত, আর এর মাঝে ডিউকের দুর্গ, ডিউকের অনিন্দ সুন্দরী কিশোরী কন্যা। সাদা মসলিনের পোশাকে যে ঘুমের ঘোরে অন্ধকার প্রাসাদের অলিতে গলিতে হেঁটে বেড়ায়। চাষার ছেলে তার প্রেমে পড়ে, অথচ সে ছেলেকে আবার গোপনে ভালোবাসে গ্রামেরই এক সাদামাটা মেয়ে, রিক্ত ঝুলহাতা পোশাক আর উলোঝুলো চুলের নায়িকা। যেভাবে গল্প শুরু হয় সাধারণত, হিংসায় জ্বলতে জ্বলতে ডাইনির কাছ থেকে মন্ত্রপুত তীর নিয়ে সে মেয়ে ডিউক কন্যাকে প্রাণে মারতে যায়। কিন্তু পরিপূর্ণ চাঁদের আলোয় সে আবিষ্কার করে দানবের মতো কালো প্রাসাদের ন্যাড়া ছাদের ঠিক প্রান্তে এসে থমকে আছে সাদা মসলিন। ঘুমের মধ্যেই আর এক পায়ে গলেই সাক্ষাৎ মৃত্যু। চাষার মেয়ে প্রাণে বাঁচায় ঘুমন্ত ডিউকের মেয়েকে তার ঘুমের মধ্যেই। মন্ত্রপুত তীর ধনুক অব্যবহৃত পড়ে থাকে কম্পাউন্ডের গাছতলায়। তবু সে দেখিল কোন ভূত। আর তারপরই যখন সিনেমার শেষ দৃশ্যে বরফের উপর দুটো মৃতদেহ বয়ে দুদিকে মেকে যাচ্ছে শোক মিছিল, আর সে দেখছে তার সুতীব্র কষ্ট হচ্ছে, তখন সে বোঝে নির্দেশক তাকে যথাসাধ্যভাবে নাড়িয়ে দিয়েছেন। কারণ সাদা আর কালোর ব্যবহার, কারণ মনোক্রম, কারণ বার্ন আউট করে যাওয়া সকালের আলোয় যখন জলে ভেসে যাচ্ছে কালো কফিন, অথবা ওই চূড়ান্ত বাঁক বদল যখন কালো প্রাসাদের ন্যাড়া ছাদে ধবধবে সাদা মসলিনে বোন চায়নার পুতুলের মতো ঘুমন্ত ডিউক কন্যাকে পিছন থেকে আলতো পায়ে জীবনের দিকে টেনে নিচ্ছে দ্বিগুণ কালো অন্ধকার আর কাদায় মাখামাখি নায়িকা, তখন আসলে মনে মনে সে ফিরে যাচ্ছে 1959 সালে, যখন ওয়াহিদা সেটে দাঁড়াচ্ছেন একটা পাথরের মূর্তির মতো, আর সেই দৃশ্যতে গলায় রক্ত তুলে তীব্র হিংসে চেপে গাইছেন গীতা, বেকরার দিল ইস তরহ মিলে জিস তরহ কভি হম জুদা না থে।
তারপর সে খুব কষ্ট করে নিজের বিচ্ছেদ মনে করার চেষ্টা করে 2020 সালে দাঁড়িয়ে, যেখানে ছেলেটির নাম প্রিয়তোষ অথবা অনিন্দ, যেখানে তার নাম রাই অথবা ভার্গবী, যেখানে তাদের প্রেম হয়েছিল অথবা হয়নি, কিন্তু বিচ্ছেদটুকু ছিল। অন্তত সে খুব নির্দিষ্টভাবে তার একটা রূপরেখা বিস্তার করতে চেয়েছিল। যেহেতু ডন ডালাইলো তাকে শিখিয়েছিলেন, The genius of the primitive mind is that it can render human helplessness in noble and beautiful ways. যেহেতু প্রতিটি বিচ্ছেদই এক ধরনের আদিম সারল্য দাবি করে, থাকা আর চলে যাওয়ার মাঝের অনতিক্রমটুকু, স্পেসটুকু প্রতিটি বিচ্ছেদেরই হয়তো প্রাপ্য, আদিম আর অলৌকিক। যখন আলোর 100% নিশ্চয়তা থেকে নিকষ অন্ধকারে পা ফেললে প্রেত অথবা প্রেমিক যে কারো সাথেই দেখা হয়ে যাওয়া সম্ভব, 16 শতকের প্রাগ শহরের মতো। কিন্তু এও কি নিছক সমাপতন যে ডন ডালাইলোর উপন্যাসের নামও ছিল হোয়াইট নয়েজ, আর 2020 সালে রাই অথবা ভার্গবী নামের মেয়েটি যখন একবারও পিছনে না তাকিয়ে শেষবারের মতো সনাতন ভঙ্গিতে হেঁটে যাচ্ছে পথ ফিরতি ট্যাক্সির জানলায় স্তব্ধ হয়ে বসে থাকা প্রিয়তোষ অথবা অনিন্দ নামের ছেলেটির থেকে দূরে, তখন সময়টা নভেম্বর আর শহরটা কলকাতা। অর্থাৎ ধোঁয়াশা, নিয়ন, সেলস কাউন্টার আর ট্রাফিক সিগন্যালের অশ্লীল ক্যাকোফোনির মধ্যে আরও 50 জন হাক্লান্ত ডেলি প্যাসেঞ্জারের মিছিলে 51তম মুখ হয়ে, নিতান্তই অকিঞ্চিতকর একটা বাড়ি ফেরা হয়ে, তখন ভেঙে যাওয়া প্রেম আর বিচ্ছেদ তার সব রকম গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে। অর্থাৎ পরদিন যখন সে খানিকটা অনিয়ন্ত্রিতভাবেই 1959 সালের ফিল্ম স্টুডিওয় ফিরবে, যেখানে গুরুদত্ত চলে যাচ্ছেন, ওয়াহিদা রহমান দাঁড়িয়ে থাকছেন আর গীতা দত্ত গাইছেন ওয়াক্ত নে কিয়া কিয়া হাসিম সিতন। চিরায়ত আলো আর চিরায়ত অন্ধকারের মাঝখানে পুরুষ ও প্রকৃতির চিরায়ত বিচ্ছিন্নতা হয়ে, তখন সে বুঝবে সে নিয়ন্ত্রণ হারিয়েছে। 2020 সালের খোলা পৃষ্ঠাগুলো তখন মড়ক আর হাট বাজারের চিলচিৎকারের মধ্যে ঝাপসা হতে থাকবে, আর সে বুঝবে মানুষ কেন যুদ্ধে যায়। সে বুঝবে নস্টালজিয়া আসলে এক ধরনের চেপে রাখা অসহায়তা, যা ছিলর থেকেও বেশি, হয়তোবা যা হতে পারেনি সেটুকুকেও যথাযোগ্য মর্যাদা দিতে না পারার অসহায়তা। আর এই সর্বগ্রাসী ধূসরের প্রেক্ষাপটে গীতা দত্ত একটানা গেয়েই যাবেন, তুম রহে না তুম, হাম রহে না হাম।